হুম। দেখুন, বিএনপির প্রাক্তন চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় ১৫ মাস হয়ে গেল, কিন্তু তিনি দেশে ফিরছেন না। হ্যাঁ, সময়টা বেশ দীর্ঘ। আর এখন তো তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি। এমন একটা সময়ে তো যে কোনো সন্তানেরই মায়ের পাশে থাকতে চাওয়ার কথা। স্বাভাবিক। আইনি বাধাও তো আর নেই। তাহলে আসল বাধাটা কোথায়? এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরছে। আর এই পুরো রহস্যের কেন্দ্রে কিন্তু তারেক রহমানের নিজেরই দেয়া একটা ফেসবুক স্ট্যাটাস। একদম। ওই স্ট্যাটাসটাই যেন সব আলোচনাকে একটা নতুন দিকে ঠেলে দিয়েছে। তিনি এমনভাবে কিছু কথা বলেছেন, যেখান থেকে মনে হচ্ছে দেশে ফেরার সিদ্ধান্তটা মানে পুরোপুরি তার নিজের হাতে নেই। ঠিক। একক নিয়ন্ত্রণাধীন নয়, এই শব্দগুলোই মূল পয়েন্ট। এখান থেকেই তো হাজারটা প্রশ্ন উঠছে। চলুন আজ এই জটটা খোলার চেষ্টা করা যাক। হ্যাঁ, অবশ্যই। এই পরিস্থিতিটা বুঝতে হলে আমাদের কয়েকটা জিনিস একসাথে দেখতে হবে। প্রথমত, এখনকার যে আবেগঘন পরিবেশ, মানে তার মায়ের অসুস্থতা এবং মানুষের মধ্যে যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে। হুম। দ্বিতীয়ত, বিভিন্ন রাজনৈতিক পক্ষ, এমনকি বর্তমান সরকার কি বলছে সেটাও দেখতে হবে। আর তৃতীয়ত, এর পেছনের যে লম্বা ইতিহাস, মানে সেই ২০০৭-৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে যা যা ঘটেছে। আচ্ছা। আমাদের হাতে থাকা বিভিন্ন সূত্র কিন্তু বেশ কয়েকটি সম্ভাব্য কারণের দিকেই ইঙ্গিত করছে। আমরা সেগুলো নিয়েই এক এক করে কথা বলবো। হ্যাঁ, তাহলে বর্তমান পরিস্থিতি দিয়েই শুরু করা যাক। বিএনপি বলছে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এমন একটা সময়ই তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসটা এলো। আর ওই স্ট্যাটাসের সবচেয়ে আলোড়ন ফেলা অংশটা ছিল যেখানে তিনি লিখেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও আছে। এটা তো খুবই স্বাভাবিক একটা অনুভূতি। হ্যাঁ, কিন্তু এর পরের লাইনটাই আসল। কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণধীন নয়। এই শেষ বাক্যটা একক নিয়ন্ত্রণধীন নয়, এখানেই তো সব প্রশ্ন লুকিয়ে আছে। একদম। কারণ এই কথাটা বিএনপির দীর্ঘদিনের যে দাবি সেটার সাথে কিন্তু মেলে না। এতদিন তো বলা হচ্ছিল যে আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা আর বাধার কারণেই তিনি ফিরতে পারছেন না। ঠিক, কিন্তু এখন তো সেই সরকার নেই। তাহলে এই বক্তব্যটা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। কারা বা কোন পরিস্থিতি তার সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলছে? আর বিষয়টা আরও জটিল হয়ে গেল যখন বর্তমান সরকারের পক্ষ থেকেও একটা বক্তব্য এলো। হ্যাঁ, সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তো ফেসবুকে পরিষ্কার করেই লিখেছেন যে তারেক রহমানের ফেরায় সরকারের দিক থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি কিছুই নেই। তার মানে বর্তমান সরকারও কোনো বাধা দিচ্ছে না। তাহলে অদৃশ্য বাধাটা আসলে কি? সরকার যদি বাধা না দেয়, তিনি নিজেও যদি ফিরতে চান, তাহলে এই অদৃশ্য হাতটা কার? তার মানে বাধাটা দেশের ভেতরে নেই, বা থাকলেও সেটা প্রকাশ্যে আসছে না। তাহলে কি আমরা দেশের বাইরের কোনো শক্তির দিকে তাকাতে পারি? সূত্রগুলো কি সেরকম কোনো ইঙ্গিত দিচ্ছে? একদম ঠিক জায়গায় ধরেছেন। সবচেয়ে জোরালো যে জল্পনাটা এখন শোনা যাচ্ছে সেটা হলো কিছু প্রভাবশালী দেশের হয়তো আপত্তি থাকতে পারে। প্রভাবশালী দেশ বলতে? বিএনপির ভেতরের কিছু সূত্রের বরাত দিয়েই বিভিন্ন প্রতিবেদনে এমনটা বলা হচ্ছে, যদিও কোনো দেশের নাম স্পষ্টভাবে আসছে না। তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিষয়টাকে আরেকটু খোলসা করার চেষ্টা করেছেন। তিনি যুক্তরাষ্ট্র আর ভারতের নীতির দিকে ইঙ্গিত করেছেন। ও, সেই উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্যের কথা বলছেন? হ্যাঁ, ঠিক তাই। মনে করে দেখুন, মার্কিন দূতাবাসের পাঠানো সেই সব গোপন তারবার্তায় তারেক রহমান সম্পর্কে যুক্তরাষ্ট্রের একটা বেশ শক্ত অবস্থানের কথা জানা গিয়েছিল। মনে আছে। তো মহিউদ্দিন আহমদের প্রশ্নটা হলো, সেই অবস্থানে কি কোনো পরিবর্তন এসেছে? এটা কিন্তু একটা বড় ইঙ্গিত যে এই ব্যাপারটা এখন আর শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। এর একটা বড় আন্তর্জাতিক দিকও আছে। অবশ্যই। তার মানে আপনি বলতে চাইছেন এই ঘটনার শেকড় অনেক গভীরে এবং বেশ পুরনো। বিশেষ করে ২০০৮ সালে তিনি যেভাবে দেশ ছেড়েছিলেন, সেই সময়ের ঘটনার সাথেও কি এর কোনো যোগসূত্র থাকতে পারে? থাকতেই পারে, এবং থাকার সম্ভাবনাই বেশি। চলুন একটু পেছনে ফিরে যাই। ২০০৭ সালে সেনা সমর্থিত সরকার আসার পর তারেক রহমান তো গ্রেফতার হন। হ্যাঁ, দুর্নীতির অভিযোগে। প্রায় ১৮ মাস জেলে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে তিনি চিকিৎসার জন্য জামিনে মুক্তি পেয়ে লন্ডন যান। বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের একটা বই আছে, কারাগারে কেমন ছিলাম। হ্যাঁ, বইটার কথা শুনেছি। ওই বইটাতে তিনি একটা চমকপ্রদ সম্ভাবনার কথা লিখেছিলেন।
তিনি ধারণা করেছিলেন যে খালেদা জিয়া হয়তো তখনকার জেনারেলদের সাথে এক ধরনের সমঝোতা এসেছিলেন। সমঝোতা? কি ধরনের সমঝোতা? শর্তটা হতে পারে যে তারেক রহমান কিছুদিনের জন্য রাজনীতি থেকে দূরে থাকবেন এবং এই ব্যাপারে তিনি হয়তো কোনো সম্মতিপত্রেও সই করে থাকতে পারেন, মানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো আর কি। বাহ, তার মানে 1 দশকেরও বেশি সময় পরেও সেই সম্ভাব্য আন্ডারস্ট্যান্ডিং বা মুচলেকা তার ফেরার পথে বাধা হয়ে থাকতে পারে? এটা তো অবিশ্বাস্য শোনায়। অবিশ্বাস্য মনে হলেও রাজনীতির খেলায় অনেক কিছুই সম্ভব। মহিউদ্দিন আহমেদ কিন্তু এই পুরনো প্রসঙ্গটাই আবার সামনে এনেছেন। উনি কি বলছেন? তার প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, সেই অঙ্গীকারের কোনো নির্দিষ্ট মেয়াদ ছিল কিনা বা সেটা শেষ হয়েছে কিনা তা তো আমরা জানি না। এমনকি তার পাসপোর্টের বিষয়গুলো নিয়েও একটা ধোঁয়াশা আছে। সুতরাং এমনটা হতেই পারে যে সেই পুরনো কোনো বোঝাপড়া এখনও একটা অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, বিষয়টা সত্যিই জটিল হয়ে উঠছে। একদিকে প্রভাবশালী দেশের আপত্তি জল্পনা, অন্যদিকে 1 দশকেরও বেশি পুরনো এক রহস্যময় বোঝাপড়া। ঠিক এই সময় কিন্তু আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকারের কথা বলছেন তো? হ্যাঁ, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে একটা সাক্ষাৎকার দিলেন, যেখানে তার কিছু মন্তব্য এই পুরো আলোচনার সাথে কেমন যেন মিলে যাচ্ছে। এই সংযোগটা খুবই ইন্টারেস্টিং। সজীব ওয়াজেদ জয় তার সাক্ষাৎকারে বললেন যে বাংলাদেশের দুটো বড় দলেই নেতৃত্ব বদলের জন্য একটা অগণতান্ত্রিক তৎপরতা চলছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, তিনি বলেছেন দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বিদেশ থেকে একটা খেলা চলছে। এই কথাটা তো তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের সাথে প্রায় হুবহু মিলে যায়। তিনিও তো বলছেন তার সিদ্ধান্ত নিজের হাতে নেই। একদম। এই বিদেশি খেলার কথা উঠলেই তো আমাদের সেই পুরনো -2 ফর্মুলার কথা মনে পড়ে যায়, তাই না? হ্যাঁ, 2007 সালে এই তত্ত্বটা খুব আলোচিত ছিল। মূল ধারণাটা ছিল বাংলাদেশের রাজনীতি থেকে দুই প্রধান নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকেই সরিয়ে দেওয়া। এখন সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য আর তারেক রহমানের পরিস্থিতি দুটোকে পাশাপাশি রাখলে মনে হচ্ছে যেন সেই পুরনো খেলারই নতুন কোনো পর্ব শুরু হয়েছে। ঠিক। কিন্তু -2 ফর্মুলার সাথে এখনকার পরিস্থিতির যোগসূত্রটা ঠিক কোথায়? শেখ হাসিনা তো এখন আর ক্ষমতায় নেই, আর খালেদা জিয়া অসুস্থতার কারণে এমনিতেই রাজনীতির প্রায় বাইরে। তাহলে এখন কাদের মাইনাস করার কথা হচ্ছে? এখানেই রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ একটা আরও বড় তত্ত্ব সামনে এনেছেন। তিনি বলছেন 2007 সালে সেই এজেন্ডাটা আসলে -2 ছিল না। তাহলে কি ছিল? এটা ছিল আরও বড় কিছু। তিনি একে বলছেন -4 ফর্মুলা। -4? বাকি দুজন কারা? তার মতে উদ্দেশ্যটা শুধু দুই নেত্রীকে সরানো ছিল না, আসল উদ্দেশ্য ছিল দুটি পরিবারের ধারাবাহিক শাসনকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়া। মানে শেখ পরিবার এবং জিয়া পরিবার? একদম। ব্যাপারটা অনেকটা দাবার চালের মতো, যেখানে আসল উদ্দেশ্যটা কয়েক চাল দেওয়ার পর বোঝা যায়। তার যুক্তিটা ঠিক কি? তার যুক্তিটা বেশ গোছানো। তিনি বলছেন -4 এর প্রথমজন হলেন শেখ হাসিনা এবং তার পরিবার, যারা এখন ক্ষমতার বাইরে। এটা হল -1। আচ্ছা। দ্বিতীয়জন হলেন খালেদা জিয়া, যিনি গুরুতর অসুস্থতার কারণে রাজনীতিতে এখন প্রায় নিষ্ক্রিয়। এটা -2। ঠিক। তৃতীয়জন হলেন সজীব ওয়াজেদ জয়, যিনি দেশের বাইরে আছেন এবং তার সাম্প্রতিক মন্তব্যেও এক ধরনের চাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা -3। তাহলে বাকি থাকেন শুধু তারেক রহমান? ঠিক তাই। এই তত্ত্ব অনুযায়ী তারেক রহমান হলেন সেই -4 ফর্মুলার শেষ অংশ। তাই তার দেশে ফেরার পথের এই যে দীর্ঘসূত্রিতা, এই যে রহস্যময় বাধা, এটা হয়তো সেই বড় পরিকল্পনারই শেষ ধাপ। কিন্তু এই তত্ত্বটা শুনতে একটু বেশি ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে না? মানে আমরা কি নিষ্কানেক্টেড ঘটনাগুলোকে জোর করে এক সুতোয় বাঁধার চেষ্টা করছি না? অবশ্যই। এটা একটা রাজনৈতিক বিশ্লেষণ, কোনো প্রমাণিত সত্য নয়, আর আপনার প্রশ্নটাও খুব যৌক্তিক। তবে যখন সহজ ব্যাখ্যাগুলো আর কাজ করে না, তখন তো জটিল তত্ত্বগুলো নিয়েই ভাবতে হয়, তাই না? তা ঠিক। এতদিন বিএনপির জন্য সবচেয়ে সহজ ব্যাখ্যা ছিল সরকার আসতে দিচ্ছে না। এখন সেই ব্যাখ্যাটা অচল হয়ে গেছে। কেন একজন রাজনৈতিক নেতা, যার দল দেশে ক্ষমতার রাজনীতির অন্যতম অংশীদার, তিনি ফিরতে পারছেন না যখন তার ফেরার পথ পরিষ্কার? হ্যাঁ, এই প্রশ্নটারই তো উত্তর মিলছে না।
এই -4 তত্ত্বটা অন্তত সেই কঠিন প্রশ্নের একটা সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো একজন রাজনৈতিক নেতা তার গুরুতর অসুস্থ মায়ের পাশে দাঁড়াতে পারছেন না। এর পেছনে কোনো আইনি বাধা নেই, বর্তমান সরকারেরও কোনো আপত্তি নেই। কিন্তু আছে একটা রহস্যময় ফেসবুক স্ট্যাটাস যা বলছে সিদ্ধান্ত তার হাতে নেই। আছে প্রভাবশালী আন্তর্জাতিক শক্তির প্রভাবের জোরালো জল্পনা। আর আছে 1 দশকেরও বেশি পুরনো এক রাজনৈতিক বোঝাপড়ার তত্ত্ব যা এখন -4 হিসেবে নতুন করে সামনে আসছে। সারসংক্ষেপ করলে এটাই বলা যায়, তারেক রহমানের দেশে ফেরাটা এখন আর কোনো ব্যক্তিগত বা নিছক দলীয় সিদ্ধান্ত নয়, এর সাথে বেশ কয়েকটা জটিল স্তর জড়িয়ে আছে। প্রথমত, প্রভাবশালী দেশগুলোর সম্ভাব্য আপত্তি, যা হয়তো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে তাদের নিজস্ব ভাবনারই অংশ। দ্বিতীয়ত, 2008 সালে দেশ ছাড়ার সময়কার কোনো পুরনো প্রতিশ্রুতি যার শর্তগুলো আজও আমাদের অজানা। এবং তৃতীয়ত, এটা বাংলাদেশের রাজনীতি থেকে পরিবারতন্ত্রের অবসান ঘটানোর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ কিনা সেই বড় প্রশ্নটা। তার মানে সরকার ফিরতে দিচ্ছে না এই সহজ সমীকরণটা এখন পুরোপুরি বাতিল। আসল কারণটা আরও অনেক বেশি জটিল এবং বহুমাত্রিক। একদম। আর আলোচনা শেষ করার আগে একটা ভাবনা জাগানোর মতো প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের সূত্রগুলো থেকেই উঠে এসেছে। বলুন। এত বাধা বিপত্তি, এত আন্তর্জাতিক চাপের জল্পনার মধ্যেও বিএনপির কিছু নেতা নাকি ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরিস্থিতি যাই হোক তারেক রহমান দেশে ফিরবেন। এটা তো আরও অদ্ভুত শোনায়। অদ্ভুতিত। প্রশ্নটা হলো, যদি সত্যি আমেরিকা বা ভারতের মতো শক্তিশালী দেশ বা দেশের ভেতরের কোনো অদৃশ্য শক্তি তার ফেরার পথে বাধা হয়ে থাকে, তাহলে শুধুমাত্র একটা নির্বাচনের ঘোষণা কিভাবে সেই কঠিন পরিস্থিতিকে রাতারাতি বদলে দিতে পারে? ইন্টারেস্টিং প্রশ্ন। এর মানে কি এই যে নির্বাচনের সময় ক্ষমতার ভারসাম্য এমনভাবে বদলে যায় যে পুরনো সব চুক্তি বা চাপ অকার্যকর হয়ে পড়ে? এটা কিন্তু বাংলাদেশের ক্ষমতার অভ্যন্তরীণ রসায়ন এবং রাজনীতির অদেখা জগৎ নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে।